স্পেনের হাসিতে আর্জেন্টিনার কান্নায় শেষ হলো বিশ্বকাপ ফুটবল, শেষ হলো আমাদের আনন্দযজ্ঞ। এই ৩৯ দিন বিশ্বকাপের কি প্রবল আনন্দই না আমরা করেছি। ফুটবল নিয়ে আমাদের সে কি উচ্ছ্বাস, সে কি উন্মাদনা, সে কি রোমাঞ্চ। আমি আপনাদের কাছে এই ভিডিওতে একটা কৃতজ্ঞতা জানিয়ে রাখতে চাই যে এই পুরোটা সময় জুড়ে নট আউট নোমানের সঙ্গে আপনারা যেভাবে ছিলেন, যেভাবে সমর্থন জানিয়েছেন, যেভাবে পাশে দাঁড়িয়েছেন, সেইটা আসলে আমাদের জন্য নিঃসন্দেহে অনেক 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 বড় একটা আনন্দের জায়গা। অবশ্যই আপনার সঙ্গে আমার ওপিনিয়ন সবসময় মিলবে না। কিন্তু তারপরও আমরা স্পোর্টিং জায়গাটা থেকে সবাই সবার সঙ্গে যেরকম একটা আড্ডার অ্যাটমসফিয়ার বিশ্বকাপ ফুটবল ঘিরে মানে তৈরি করেছিলাম, সেটাই আসলে চাই। সেটাই আসলে সবসময় আমরা এই প্ল্যাটফর্মটাতে চাই। সো আপনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এই পুরোটা সময় জুড়ে আমাদের সাপোর্ট করার জন্য। নিশ্চয়ই বিশ্বকাপ ফুটবল নেই, আমাদের স্পোর্টস তো আছেই। আমরা নানান রকম এই স্পোর্টিং ইভেন্ট নিয়ে আপনাদের সঙ্গে সবসময় এইরকম সম্পর্কের জায়গাটা অবশ্যই আমাদের চলমান থাকবে, বহমান থাকবে। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। এই আলোচনাটা বিশ্বকাপ ফুটবলের সেরা একাদশ নিয়ে। এই যে ৪৮টা দলের ফুটবলাররা বিশ্বকাপ খেললেন, শেষ হাসি তো স্পেনের। কিন্তু যদি আমরা একটা সম্মিলিত সেরা একাদশ করি এই বিশ্বকাপের, তাহলে সে একাদশটা কেমন হতে পারে? অনেকগুলো জায়গায় এইখানেও ডিবেট থাকবে। অনেকগুলো জায়গায় এইখানেও আপনি আমাকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন। কোনো অসুবিধার জায়গা নেই। আপনার মতামত, আমার মতামত আলাদা হতেই পারে। কিন্তু ওইটাকে আমরা একটা স্পোর্টিং স্পিরিটের জায়গায় রেখে সেই তর্ক-বিতর্কটা যদি চালাতে পারি, তর্ক-বিতর্ক করতে আমার সবসময় খুব ভাল লাগে। সো সেটা যদি আমরা করি, তাহলে সেইটা বরং আমাদের এই জায়গাটাকে আরও অনেক বেশি প্রাণবন্ত করবে। বিশ্বকাপের সেরা ১১ জন ফুটবলার নট আউট নোমানের দৃষ্টিতে বেস্ট 11 সেটা আমি করছি। আমার সঙ্গে আপনার মিলবে, অনেকখানি তো মিলবে, অবশ্যই মিলবে। পুরোটা হয়তো মিলবে না। কোথায় মিলছে না, কোথায় মিলছে আপনার সেরা একাদশের সঙ্গে আমার সেরা একাদশ। চলুন একটু দেখে নেই। গোলকিপার, সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন স্পেনের উনাই সিমন। কিন্তু আমার বিশ্বকাপের সেরা একাদশের গোলকিপার কাবো ভের্দের ভোজিনিয়া। এই ভোজিনিয়ার নাম বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমরা আসলে কেউই সেভাবে জানতাম না। জানার কোনো কারণে নেই। ৪০ বছর বয়সী একজন গোলকিপার কাবো ভের্দেতে খেলেন, তো তাকে আলাদা করে কেন চিনতে হবে, জানতে হবে। কিন্তু প্রথম ম্যাচটাতেই তিনি যেইভাবে স্পেনের বিপক্ষে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন, চীনের প্রাচীর, কাবো ভের্দের প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন, সেই তিনি নিজেকে চেনালেন। তারপরে সেই তার মানবিক স্টোরি, তার মাকে বিশ্বকাপে খেলা দেখতে নিয়ে আসতে পারছেন না, তারপরের ম্যাচটাতে আসলেন এবং সেটা যে শুধুমাত্র একটা মানবিক স্টোরি না, আসলে যে তার ওই সামর্থ্যের জায়গাটাও রয়েছে। আমরা বিশ্বকাপে দেখেছি এমনকি যেই ম্যাচটাতে আর্জেন্টিনার কাছে হেরে কাবো ভের্দে বিদায় হয়ে গেল রাউন্ড অফ 32-তে, 3টা গোল তিনি খেয়েছেন বটে, কিন্তু কতগুলো সেভ করেছেন। উনাই সিমনকে আমি রাখছি না এই কারণে, অবশ্যই পুরো বিশ্বকাপে একটা মাত্র গোল কনসিড করেছেন, গোল্ডেন গ্লাভ জিতেছেন সেরা গোলকে, তাকে তো রাখাই যেত। কিন্তু আমি তাকে রাখছি না, কেননা তাকে অত বড় পরীক্ষা দিতে হয়নি যত বড় পরীক্ষা ভোজিনিয়াকে দিতে হয়েছে। সেই কারণে আমার সেরা একাদশের গোলকিপার কাবো ভের্দের ভোজিনিয়া। রাইট ব্যাক, স্পেনের পেদ্রো পোর্রো, যিনি বিশ্বকাপের প্রথম দিকে স্পেনের মূল একাদশেই ছিলেন না। গ্রুপ পর্বের 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচে তো তাকে একাদশেই রাখা হয়নি, কিন্তু পরবর্তীতে তিনি এই স্পেন টিমটার এই ডিফেন্সিভ অর্গানাইজেশন বলেন, অ্যাটাকে যে তাদের হেল্প করার জায়গাটা বলেন, অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিলেন। পুরো ওয়ার্ল্ড কাপে স্পেন মাত্র একটা গোল কনসিড করেছে 8 ম্যাচ খেলে। এটা একটা অবিশ্বাস্য স্ট্যাট এবং সেইখানটাতে এই ডিফেন্সের তো ওই রোলটা খুবই গুরুত্বপূর্ণ। পেদ্রো পোর্রো 2টা গোলও একই সঙ্গে করেছেন তিনি রাউন্ড অফ 32-তে অস্ট্রিয়ার বিপক্ষে এবং সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে। লামিন ইয়ামালের সঙ্গে তার পার্টনারশিপটা আমরা দেখেছি। পেদ্রো পোর্রোকে আমি রাইট ব্যাকে রাখছি, যেইখানটাতে মরক্কোর আশরাফ হাকিমিটার বিবেচনা ছিল, কিন্তু পেদ্রো পোর্রোকে আসলে রাখতেই হবে। লেফট ব্যাক, স্পেনের আরেকজন মার্ক কুকুরেয়া, লম্বা চুলের কুকুরিয়া, চুলের কারণেই তো তিনি দৃষ্টি কাড়েন সবার প্রথমত। কিন্তু এইবারের বিশ্বকাপে যে ফুটবলটা খেলেছেন সেটাও অ্যামেজিং। পেদ্রো পোর্রোর মতোই ডিফেন্স বলেন, অ্যাটাক বলেন, সব জায়গাটাতে তাকে দেখা গিয়েছে এবং সেইখানটাতে স্পেনের ডিফেন্স যে ওয়ার্ল্ড কাপে ওই যে আমি বলছিলাম মাত্র একটা গোল কনসিড করেছে, তার রোলটা রয়েছে, অ্যাটাকের তার রোলটাও আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল। সো আমার কাছে মনে হয়েছে যে লেফট ব্যাকে মার্ক কুকুরেয়া এটা রাখতেই হবে। সেন্ট্রাল ডিফেন্সে 2 জন। প্রথম জন পাউ কুবার্সি, স্পেনের, যিনি সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটা জিতেছেন। আমি একাদশটা 4-3-3-তে করছি আর কি। সো সেই হিসাবেই আমি 4 ডিফেন্ডারের মধ্যে 2 সেন্ট্রাল ডিফেন্ডার, একজন পাউ কুবার্সি, 19 বছর মাত্র বয়স, কিন্তু মানে কি ম্যাচিউরিটি তিনি দেখিয়েছেন। ফাইনালেও তো গিয়ে ওই লাস্টে আর্জেন্টিনার সেনেসির ব্লকটা তিনি যেভাবে করলেন, পুরো টুর্নামেন্ট জুড়ে মোটামুটি হচ্ছে গিয়ে তা
একটা ফুটও আসলে মানে রং ফুট তিনি ফেলেননি। বয়সের তুলনায় অনেক ম্যাচিউরড ফুটবল তিনি খেলেছেন এবং যখন সত্যিকার অর্থে ম্যাচুরিটি আসবে আরও অনেক বেশি করে লেটস সে নেক্সট ওয়ার্ল্ড কাপে পাউ কুবার্সির খেলাতে সেই প্রতিশ্রুতি আছে বিশ্বসেরা সেন্ট্রাল ডিফেন্ডার হওয়ার। তাকে আমি বিশ্বকাপের সেরা একাদশে তো অবশ্যই রাখবো। আরেকজন সেন্ট্রাল ডিফেন্ডার, এখন দেখেন গোলকিপার উনাই সিমনকে স্পেনে রাখতে পারতাম, রাখলাম না, ওইখানে ভজিনিয়াকে রেখেছি। ডিফেন্সের 4 জনের মধ্যে লেফট ব্যাক, রাইট ব্যাক, এক সেন্ট্রাল ডিফেন্ডার, 3 জনই স্পেনের। তো আরেকজনের ওই জায়গাটাতে কি এইখানে ধরেন ফ্রান্সের দাউদ উপমেকানো, তাকে কি রাখা যায় দাউদ উপমেকানোকে, কিংবা ধরেন আর্জেন্টিনার লিচান্দ্রো মার্টিনেজ অথবা ক্রিশ্চিয়ান রোমেরো, তারা যে খুব খারাপ খেলেছেন তা না পার্সোনাল লেভেল থেকে, যদিও তারা অনেক গোল লিগ করেছেন, আর্জেন্টিনা লিগ করেছে। আমি আসলে এই জায়গাটাতেও আইমেরিক লাপোর্তের কাছে যাচ্ছি। মানে ব্যাক ফোর আমার পুরোটাই স্পেনের 4 জন। সিরিয়াসলি এই জায়গাটাতে আমার মনে হয়েছে যে না, রাখতে পারি। মানে সেই রাখাটা হবে হচ্ছে কি রাখার জন্য রাখা, একটু বৈচিত্র্যের জন্য রাখা, যে না 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 স্পেনের সবাইকে রাখবো। ভাই, যেই ডিফেন্স পুরো ওয়ার্ল্ড কাপে কনসিড করেছে মাত্র একটা গোল, আমি তাদের গোলকিপারকে রাখছি না, কেননা এই ডিফেন্সিভ মিডফিল্ড থেকে শুরু করে ওই গোলকিপার পর্যন্ত বলই কয়টা যেতে দিয়েছে। উনাই সিমনকে কতগুলো ওরকম আউটস্ট্যান্ডিং সেভ করতে হয়েছে। ফলে এই ডিফেন্স, অথবা ধরেন অন্যান্য দলে যদি থাকতো এরকম আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছেন কোনো ডিফেন্ডার, ভজিনিয়ার মতো গোলকিপিংয়ে যেটা বলছি, তাহলে আমি এখানে রাখতাম। কিন্তু আমার কাছে এটা আইমেরিক লাপোর্ট, যিনি হচ্ছে গিয়ে এই 2 সেন্টার ব্যাক পেয়ারে যিনি সিনিয়র, তো তাকে আমি এখানটাতে রাখছি। আমার কাছে এই 4 জন ডিফেন্ডারই ওয়ার্ল্ড কাপের সেরা একাদশের স্পেনেরই। ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি স্পেনের, অবশ্যই একটা গোল করেন নাই, একটা অ্যাসিস্ট করেন নাই, কিন্তু বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল তিনি জিতে নিয়েছেন। কাকে হারিয়ে জিতেছেন? লিওনেল মেসিকে, যিনি এই ওয়ার্ল্ড কাপে 8টা গোল করেছেন, 4টা অ্যাসিস্ট করেছেন এবং 39 বছর বয়সে এসে এইরকম ইম্প্যাক্ট রেখেছেন। কিন্তু তারপর আপনি ফাইনাল খেলা শেষে এটা কি আপনি বলতে পারেন যে না, রদ্রি এই পুরস্কারটা ডিজার্ভ করে না? অবশ্যই বলতে পারেন না, কেননা এই যে স্পেন টিমটা যে খেলেছে, পুরো স্পেন টিমটার কারিগর হয়েছিলেন মাঠে, সূত্রধর হয়েছিলেন মাঠে, ডিফেন্স অ্যাটাকের মাঝখানে সেই লিঙ্কম্যান হয়েছিলেন এই রদ্রি, যিনি ডিফেন্সের সামনে শিল্ড তো দিয়েছেন, স্পেনের কত অ্যাটাক তৈরি করেছেন, প্রতিপক্ষের কত অ্যাটাক ভেঙেছেন। আমি ওয়ার্ল্ড কাপের এই ফাইনালে বিল্ড আপে বেশ কিছু ভিডিওতে বলছিলাম যে একেবারে ব্যালন ডিওর উইনিং ফর্মে রদ্রি ফেরত এসেছেন এবং যথার্থ আমার মনে হয় গোল্ডেন বলটা তিনি বিশ্বকাপে জিতেছেন। অবশ্যই তাকে ছাড়া তো আর একাদশ কীভাবে হয়? রদ্রি আমার এই টিমটাতে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকছেন। মিডফিল্ডে আরও 2 জন রয়েছেন। যেহেতু আমাদের ডিফেন্স এত ভালো, আমাদের এই একাদশটার বিশ্বকাপের সেরা একাদশের স্পেনের 4 জন ডিফেন্ডার সঙ্গে সামনে রদ্রি, সো আমি এখানে একটু লাক্সারি নিলাম 2 জন অ্যাটাকিং মিডফিল্ডার রাখার, এবং সেই 2 অ্যাটাকিং মিডফিল্ডারের প্রথম জন জুড বেলিংহাম, ইংল্যান্ডের জুড বেলিংহাম, যিনি এই ওয়ার্ল্ড কাপে 7টা গোল করেছেন, ক্লাচ অনেকগুলো মোমেন্ট তার রয়েছে এবং হচ্ছে গিয়ে তার ওই লেট রান রয়েছে। ইংল্যান্ডের প্লেয়ার হিসেবে এক বিশ্বকাপে সর্বোচ্চ গোল করার তার রেকর্ড রয়েছে, এবং শুধুমাত্র গোল করাটাই তো না, তিনি ভাই মিডফিল্ডার, তিনি 7টা গোল করে ফেলেছেন। এবং সেই জায়গাটাতে হ্যারি কেনের সঙ্গে তার যেই লিঙ্ক আপটা বলেন, ইংল্যান্ডের এই টিমটাতে ট্রু 2 জন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যদি থাকেন, হ্যারি কেন এবং জুড বেলিংহাম, ফলে জুড বেলিংহামের এই ওয়ার্ল্ড কাপটা যেরকম গিয়েছে, শেষটাও করেছেন খুব ভালো একটা সলো রানে, ওই ফাইনাল ম্যাচ তাদের তৃতীয় স্থান নির্ধারণে জুড বেলিংহামকে আমি রাখছি। এবং আরেকজন অ্যাটাকিং মিডফিল্ডার আমার মাইকেল ওলিশে, ফ্রান্সের। ওলিশে এই ওয়ার্ল্ড কাপে একটা গোলও করেন নাই, এইটা আমার কাছে ভাই বিস্ময়কর লাগে। মানে অনেকগুলো চান্স পেয়েছেন, অনেকগুলো কাছাকাছি গিয়েছেন, কিন্তু তিনি এই ওয়ার্ল্ড কাপে 7টা অ্যাসিস্ট করেছেন, যেটা এক বিশ্বকাপে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড। 1970 বিশ্বকাপে ব্রাজিলের পেলের 6টা অ্যাসিস্ট ছিল, এবং কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার যে টেলিপ্যাথিক যোগাযোগ, এমবাপ্পে তার পাশ থেকে 5টা গোল করেছেন, এক কম্বিনেশনে এই 5টা গোল ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে কখনো দেখেনি। এবং তার খেলার সে কি ক্রিয়েটিভিটি, তার খেলাতে যেইভাবে প্রতিপক্ষের ডিফেন্সের মাঝখান থেকে তার বেরিয়ে যাওয়া, যেইভাবে ডিফেন্স সেরা পাস বের করে, যেভাবে মানে 1-2 করে নেওয়া, অ্যামেজিং প্লেয়ার। এই সিজনে সম্ভবত বায়ার্ন মিউনিখ থেকে তিনি রিয়াল মাদ্রিদে চলে যাচ্ছেন, আলোচনা শুনছি। আমরা আরও বড় স্টেজে এই মাইকেল ওলিশেকে দেখব। ডেফিনেটলি এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ক্রিয়েটিভ প্লেয়ার আমার কাছে এই ফ্রান্সের ওলিশে, তাকে তো সেরা একাদশে রাখতেই হবে। 4-3-3-তে এবার 3 জন ফরওয়ার্ড, যেইটার রাইট সাইড, লেফট সাইড, এই 2টা জায়গা নিয়ে আসলে কোনো প্রশ্ন নাই। মানে আমার এই ফরমেশনে রাইট সাইডে লিওনেল মেসি,
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও তিনি জিততে পারতেন। ফাইনালটা তিনি ভীষণ রকম নিষ্প্রভ ছিলেন। আর্জেন্টিনা ভীষণ নেগেটিভ ফুটবল, অ্যান্টি ফুটবল খেলেছে, কিন্তু স্টিল ৩৯ বছর বয়সে এসে তিনি যেই ফুটবলটা খেলেছেন, যেই ৮টা গোল করেছেন, যেই ৪টা অ্যাসিস্ট করেছেন, আর্জেন্টিনার স্বপ্নটা, আশাটা যেভাবে একা ক্যারি করেছেন, এটাকে অবিশ্বাস্য বললেও কম হয়। আমি আগেও বেশ কিছু ভিডিওতে বলেছি, ধরেন ফুটবলে তো শেষ বলে কিছু নাই, আমরা হয়তোবা ভবিষ্যতে লিওনেল মেসির চেয়েও হয়তোবা না, নিশ্চিতভাবে বড় ফুটবলার আমরা দেখব, কিন্তু ৩৯ বছর বয়সে এসে এরকম ইম্প্যাক্ট বিশ্বকাপে রাখছেন, এই ফুটবলার কি আমরা দেখবো কিনা আই এম নট শিওর। আমার কাছে কিন্তু সেইটা মনে হয় না। সো মেসি অ্যামেজিংলি তিনি, হ্যাঁ, শেষটা যেরকম করতে চেয়েছেন সেটা তার হয় নাই, কান্নায় তার বিদায় হয়েছে বটে, কিন্তু ওয়ার্ল্ড কাপ পারফরমেন্সে মেসিকে তো অবশ্যই সেরা একাদশে রাখতে হবে। আমি আমার অ্যাটাকিং থার্ডের রাইট সাইডে লিওনেল মেসিকে রাখছি এবং লেফট সাইডে কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে ১০ গোল করেছেন। ভাই, ওয়ার্ল্ড কাপ ইতিহাসে এক আসরে ডাবল ডিজিটে গোল সংখ্যা পৌঁছানোর ঘটনা এর আগে আছে মাত্র ৩ বার। সর্বশেষ ঘটনাটা ঘটেছিল ১৯৭০ সালে, আরও ৫৬ বছর আগে। সেই কিলিয়ান এমবাপ্পে এবার ১০ গোল করেছেন, গোল্ডেন বুট জিতেছেন। গত বিশ্বকাপেও তিনি গোল্ডেন বুট জিতেছিলেন, যদিও দুই বিশ্বকাপের কোনোটাই শিরোপা জিততে পারেনি, ওই একটা আক্ষেপের জায়গা তার তো অবশ্যই থাকবে, কিন্তু মাত্র ২৭ বছর বয়সে তার এই ২২ গোল বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ফাইনালে গিয়ে মেসির চেয়েও এগিয়ে থেকে তিনি শেষ করলেন। মেসি তো সামনের ওয়ার্ল্ড কাপ খেলবেন কি খেলবেন না, ওটা নাই খেলার কথা, কিন্তু এমবাপ্পে তো শিওরলি খেলবেন, ইঞ্জুরি ওইসব যদি না হয়, আরও একটা ২টা ওয়ার্ল্ড কাপ তার খেলার কথা। সেই ক্ষেত্রে এই রেকর্ডটা তিনি কোথায় নিয়ে যাবেন? আচ্ছা, সেটা ভবিষ্যৎ, কিন্তু ওয়ার্ল্ড কাপ লেজেন্ড এমবাপ্পের এই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সেও তাকে তো ছাড়া আর বিশ্বকাপের সেরা একাদশ হয় না। তাকে আমি এইখানটাতে অবশ্যই রাখছি। এবং আমার ফরওয়ার্ড নাম্বার 9, এই জায়গাটা নিয়ে একটুখানি দ্বিধার মধ্যে আমি ছিলাম যে এখানটাতে আসলে কাকে রাখবো। হ্যারি কেইন খুব ভালো খেলেছেন, ইংল্যান্ডের ক্যাপ্টেন, তার এই ওয়ার্ল্ড কাপেও হচ্ছে গিয়ে 6টা গোল রয়েছে এবং ইংল্যান্ডের ওই ফরওয়ার্ড লাইনটাকে লিড করেছেন খুব ভালোভাবে, কিন্তু আমি আসলে আর্লিং হাল্যান্ডকেই রাখছি। 7টা গোল করেছেন বলে শুধু নয়, নকআউট পর্বে তার ইম্প্যাক্ট দেখেন। আইভরি কোস্টের বিপক্ষে দলের সেই উইনিং গোল 86তম মিনিটে, আর ব্রাজিলের বিপক্ষে 2টা গোল। বা বিশ্বকাপে কিংবদন্তি হওয়ার জন্য আর কি লাগে, একেবারে কাল্ট হিরো হওয়ার জন্য আর কি লাগে? যেই নরওয়ে এর আগের বিশ্বকাপের ইতিহাসের সেরা পারফরমেন্স এইবার তারা করেছে, তারা তাদেরকে এই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তুলে নিয়েছেন, এবং সেইখানটাতে আর্লিং হ্যাল্যান্ড এই বিশ্বকাপেও আবার পুনঃপ্রতিষ্ঠা করেছেন যে বর্তমান সময়ে ওয়ার্ল্ড ফুটবলের সেরা নাম্বার 9দের মধ্যে তাকে রাখতে হবে, যদি একেবারে সেরাতে আপনি নাও রাখেন। ফলে আর্লিং হ্যাল্যান্ডকেই আমি এই জায়গাটাতে আমার সেরা একাদশে রাখছি, হ্যারি কেইনের চেয়ে একটুখানি এগিয়ে রেখে। এবং আমার এই একাদশের কোচ লুইস দে লা ফুয়েন্তে, স্পেনের কোচ, ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের কোচ, এবং একটা ফুটবল ফিলোসফি, যেই দর্শনটাতে তিনি দলকে খেলিয়েছেন, থ্রু আউট দ্য টুর্নামেন্ট তিনি খেলিয়েছেন, এবং ফাইনালে গিয়ে সেইটার তিনি সাকসেসটা পেয়েছেন দলকে বিশ্বকাপ শিরোপা জিতে। ফলে লুইস দে লা ফুয়েন্তেরও এইখানটাতে কোনো বিকল্প আক্ষরিক অর্থেই আমার কাছে নেই। তাহলে দেখেন যে বিশ্বকাপের যে সেরা একাদশটা নট আউট টুর্নামেন্টে আমি করলাম, সেটা হচ্ছে কি অনেকটা এইরকম, অনেকটা না, পুরোটাই এরকম। 4-3-3 ফরমেশনে খেলাচ্ছি আমি, যেইখানটাতে গোলকিপার কাবো ভের্দের ভোজিনিয়া, সেন্ট্রাল ডিফেন্সে স্পেনের 2 জন পাউ কুবার্সি এবং আইমেরে ক্লাপোর্থ, রাইট ব্যাকে স্পেনের পেদ্রো পোরো, লেফট ব্যাকে স্পেনের মার্কো কোরেয়া, মিডফিল্ডার যে 3 জন সেইখানে ডিফেন্সিভ মিডফিল্ডে স্পেনের রদ্রি, অ্যাটাকিং মিডফিল্ডার 2 জন ফ্রান্সের মাইকেল ওলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহাম, এবং 3 ফরওয়ার্ডের মধ্যে রাইট সাইডে আর্জেন্টিনার লিওনেল মেসি, লেফট সাইডে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, এবং প্রপার ফরওয়ার্ড নাম্বার 9 নরওয়ের আর্লিং হাল্যান্ড। স্পেনের 5 জন রয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন, ফ্রান্সের 2 জন রয়েছেন, আর্জেন্টিনা, ইংল্যান্ড, নরওয়ে, কাবো ভের্দের 1 জন করে রয়েছেন। এই যে বিশ্ব একাদশটা করলাম, আপনার অবশ্যই আলোচনার জায়গা তো রয়েছে, বিতর্কের জায়গাটা তো রয়েছে, এবং বিতর্কটা আমার কাছে মানে ভালোই লাগে। আপনি এখানে বলেন যে এইখানটাতে আমি কোনো জায়গা থেকে চেঞ্জ করতে পারতাম কিনা, আপনার যে সেরা একাদশ বিশ্বকাপের সেইখানটাতে একটু এদিক ওদিক আছে কিনা। খুব বেশি এদিক ওদিক থাকার সুযোগ নেই, আমার মনে হয় না যে আপনি খুব চেষ্টা করলেও এখানে 2-3টার চেয়ে বেশি আসলে চেঞ্জ করতে পারেন। কোথায় আপনার পরিবর্তন আছে, নাকি আপনি এটার সঙ্গে মনে হচ্ছে যে না, এটাই বেস্ট পসিবল ওয়ার্ল্ড কাপের ড্রিম 11, জানাতে পারেন আপনার মতামতটা।